এর আগে আমি আব্বনীতির ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা হইল, যেমন পি অরবিটাল আছে, পি এর অরবিটাল তিনটি, তার মানে এর তিনটা কক্ষপথ আছে, এই তিনটা অরবিটাল আছে, অর্থাৎ তিন জায়গায় এর ইলেকট্রন ঘনত্ব বেশি, 99 বা 95% থেকে 98%, তিন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি এই উপশক্তি স্তরটা। অনুরূপভাবে ডি এর অরবিটাল পাঁচটি, তার মানে এর পাঁচটি জায়গায় এর ইলেকট্রন ক্যাপাসিটি 10, পাঁচটি জায়গায় 1, 2, 3, 4 and 5, 1, 2, 3, 4, 5, এই পাঁচটি জায়গায় তার ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই জন্য তার অরবিটাল পাঁচটি। অনুরূপভাবে এফেরও 7 জায়গায়, এফেরও 7টি জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থাৎ এফের অরবিটাল 7টি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 and 7, এই 7টি জায়গায় এফের, অর্থাৎ পি এর অরবিটাল 3টি, ডি এর অরবিটাল 5টি, এফের 7টি, অর্থাৎ কক্ষ মানে পি এর 3টা জায়গায় ইলেকট্রনের ঘনত্ব, ডেন্সিটি অফ ইলেকট্রন বেশি, এই জন্য অরবিটাল ওর 3টা। সেগুলো অরবিটাল হলো পি এক্স, পি ওয়াই এবং পি জেড। আর এটা বলা হচ্ছে ডি এর বলা হচ্ছে এখানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এবং ডি জেড স্কোয়ার। এগুলো হলো। অনুরূপভাবে এফ এর কোনো আলোচনা দরকার নেই, এফ এ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। এফ অরবিটাল একটা জটিল প্রক্রিয়া, এটা এখনও এটা তেমনি তোমাদের এই পর্যায়ে আলোচনার কোনো প্রয়োজন নাই। আর এসের হলো একটি অরবিটাল, এসের হলো একটি অরবিটাল, তবে হুন্ডের নিয়মে এসের অরবিটাল তেমন আলোচনার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখন হুন্ড বলতেছে যে এদের অরবিটালগুলো এই প্রত্যেকটা কক্ষের শক্তি সমান। এটা পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের প্রত্যেকটা শক্তি সমান। অনুরূপভাবে ডি এই 5টি ঘরের 5টি অরবিটাল সমশক্তি সম্পন্ন। তো উনি বলতেছে সর্বপ্রথমে এই ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে তখন বেজোড় অবস্থায় একটা একটা করে বেজোড় অবস্থায় প্রবেশ করবে, এবং এটা হবে একমুখী। এটা এইদিকে দিলে এটাও এইদিকে দিতে হবে এবং এটাও এইদিকে দিতে হবে, অর্থাৎ একটা একটা করে আগে প্রবেশ করবে। মানে বেজোড় ইলেকট্রন আগে সম্পূর্ণ পরিপূর্ণ হবে বেজোড় দ্বারা, এবং সেটা একমুখী হবে। অতঃপর ক্রমান্বয়ে ইলেকট্রন বিপরীতমুখী, এখানে বিপরীতমুখী, ঠিক তেমনি বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক তেমনি ডিতেও একটা একটা করে প্রবেশ করবে। সম অযুগ্ম ইলেকট্রন এভাবে একটা একটা করে পরিপূর্ণ করবে এবং সেটা একমুখী হবে। তারপর যখন পরিপূর্ণ শুরু হবে তখন বিপরীতমুখী ক্রমান্বয়ে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হতে থাকবে। এই হলো হুন্ডের নিয়ম। তাই বলা হচ্ছে, এভাবে যদি আমরা বলি পি, ডি এবং এফ, এদের যে অরবিটালগুলো আছে এগুলো সমশক্তি সম্পন্ন, মানে ঘরগুলো একই শক্তি আছে। ওই ঘরগুলোতে প্রথমে একটি একটি করে ইলেকট্রন অর্থাৎ বেজোড়ভাবে প্রবেশ করে পরিপূর্ণ করে, এবং ওগুলো একমুখী থাকে। আবার যখন পরে ইলেকট্রন হয় তখন বিপরীতভাবে ক্রমান্বয়ে প্রবেশ করতেই থাকে। যেমন পি এক্স 1, পি এক্স ওয়াই 1, পি জেড 1, অনুরূপভাবে তখন আবার ইলেকট্রন প্রবেশ করে পি এক্স 2, পি এক্স 3 ইত্যাদি ইত্যাদি প্রবেশ করবে। অর্থাৎ আমরা যদি এতে যাই, এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে আমরা এটা লিখতে পারি 1s2, 2s2, 2px, 2py1, 2pz, অর্থাৎ 1 1 1,
4টা আর 3টা 7টা, অর্থাৎ এখানে একটা একটা করে ইলেকট্রন প্রথমে প্রবেশ করলো, পিএক্স একটা, পিওয়াই একটা এবং পিজেডে একটা 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 করে প্রবেশ করলো। আর S2 এখানে এটা প্রয়োজন নাই, এখানে এখানে এই যে প্রবেশ করলো 1SO আমরা এভাবে দিতে পারি ইত্যাদি। এখন যখন অক্সিজেন 8 হবে 8, তখন এই এই কক্ষপথে অর্থাৎ এখানে একটা একটা করে নাইট্রোজেনের ক্ষেত্রে একটা একটা করে প্রবেশ করছিল, যখন এখানে 8 হবে তখন এই যে এখানে ইলেকট্রন আসবে। আবার যখন এটা হলো PX2, PY1 এবং PZ1, অনুরূপভাবে যখন ফ্লোরিন হবে তখন তখন হচ্ছে এই পিতে ইলেকট্রন যে ঢুকবে, এখানে দুটো ঢুকছে, এখানে এখানে ঢুকবে, অর্থাৎ PX2, PY2 এবং PZ এ একটি ইলেকট্রন থাকবে, এভাবে থাকবে। অনুরূপভাবে যখন আমরা নিয়নে যাব 10, নিয়ন 10, তখন এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ PX এখানে জড়া হয়ে গেছে, PY2, PX2, তারপর PZ2, এইভাবে। অর্থাৎ এটা হলো ফ্লোরিনের ক্ষেত্রে এই PZ একটা থাকলো, আর অক্সিজেনের ক্ষেত্রে PX দুটো হলো, PY আর PZ একটা একটা করে থাকলো। যেমন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে PX PY একটা একটা করে থাকলো। অর্থাৎ প্রথমে একটা একটা করে প্রবেশ করে তারা বেজোড়ভাবে পরিপূর্ণ করে দিবে, সম্পূর্ণটা পরিপূর্ণ করবে। আবার যখন ইলেকট্রন আসবে তখন তার বিপরীতমুখী পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করবে। অনুরূপভাবে ডি এর ক্ষেত্রে তাই। আমরা ডিতে যদি যাই, মনে করো 21 স্ক্যান্ডিয়াম, সেখানে এখানে হবে 3D1 এবং 4S2 স্ক্যান্ডিয়ামের বেলায়। এখানে আর্গন হবে 18, এটা আমাদের দরকার নাই 18। এই আর্গন 18 পূরণ হওয়ার পর এখানে ডিতে একটা হবে, তারপর যখন আবার 22 হবে তখন ডিতে হবে দুটা, অর্থাৎ এই যে কক্ষপথগুলো একটা পূরণ হবে, বাকি অর্থাৎ এইভাবে হবে 1 2 3 1 2 3 4 5, অর্থাৎ এই যে একটা করে পূরণ হবে। যখন আবার 22 হবে তখন এখানে আসবে একটা, যখন 23 হবে তখন এখানে 23, যখন 24 হবে তখন এখানকার 5টি এই অ্যাসের একটা ইলেকট্রন টেনে নিবে, অর্থাৎ এটা হবে 3D5, 4S তখন 1 হয়ে যাবে এর বেলায়, ক্রোমিয়ামের বেলায়। আবার যখন 5 হবে, যখন আবার 24 থেকে 25 হবে তখন আবার এখানে পূরণ হওয়া শুরু করবে, 26 আবার এখানে পূরণ হবে, 27 এভাবে পূরণ হবে, 28 এখানে পূরণ হবে, 29 এর বেলায় এটা পূরণ হওয়ার, এটা সম্পূর্ণ পূরণ হওয়ার পর এখানে 4S1 হয়ে যাবে, অর্থাৎ 4S1 হয়ে যাবে। এইভাবে বলা হচ্ছে হুন্ডের নীতিতে যে প্রত্যেকটা অরবিটাল সমান শক্তি, প্রত্যেকটা ঘর সমান শক্তি সম্পন্ন। ওদের কাছে যখন ইলেকট্রন প্রবেশ করবে একটা একটা করে বেজোড়ভাবে এবং সেটা একমুখী হবে। আবার পরে ইলেকট্রন যখন প্রবেশ করবে বিপরীতমুখী ক্রমান্বয়ে প্রবেশ করতে থাকবে। এটা হলো হুন্ডের নিয়ম। যেমন নাইট্রোজেন ক্ষেত্রে আমরা বেস্ট একটা উদাহরণ, নাইট্রোজেন অক্সিজেন, তারপরে নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেনের পরে ফ্লোরিন, তারপরে নিয়ন, এটা একটা বেস্ট উদাহরণ। অর্থাৎ নাইট্রোজেন বেলায় সেখানে একটি একটু করে ইলেকট্রন প্রথম PX1, PY1, PZ1-এ থাকবে। আবার অক্সিজেনের বেলায় তখন PX2 হবে। আবার ফ্লোরিনের বেলায় PX2 এবং PY2, PZ-এ একটি ইলেকট্রন থাকবে। অনুরূপভাবে নিয়নের ক্ষেত্রে PX2, PY2 এবং PZ2, অর্থাৎ তখন পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে আমরা যদি আমরা 4 নম্বর কক্ষপথে 4 নম্বর পর্যায়ে যাই, সেখানে আমরা দেবো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, সেখানে ডিতে ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করা শুরু করবে। হ্যাঁ, প্রবেশ করে শুরু করে সম্পূর্ণ, অর্থাৎ ক্রোমিয়ামের কাছে 5টা হয়ে যাবে। তারপর যখন ম্যাঙ্গানাস হবে 24 থেকে যখন 25 হবে তখন আবার ক্রমান্বয়ে ইলেকট্রন বিপরীতমুখী দ্বারা প্রবেশ করা শুরু করবে। এই হলো হুন্ডের নিয়ম।
হুন্ডের নিয়ম, এটা খুবই ইলেকট্রন বিন্যাসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তোমাদের সকলকেই ধন্যবাদ।